তাহলে দেখো আজকে আমরা পড়ব ভারতের খনিজ সম্পদ। ঠিক আছে, ভারতের খনিজ সম্পদ আমি পুরোটাই তোমাদেরকে পড়াবো না, তোমরা কিভাবে পড়বে সেগুলো দেখো আমি সব বলে দেবো। ঠিক আছে, প্রথমে যে খনিজ সম্পদের একটি খনিজ যেমন লোহা, ঠিক আছে, লোহা কীভাবে পড়বে বা লোহা বা লৌহ সম্পদ আমি কিভাবে লিখছি বা কিভাবে নোটস তৈরি করছি বা কিভাবে আমরা পড়ি, ঠিক আছে, বা কিভাবে পড়লে কনসেপ্ট দূর হবে সেইভাবেই তোমাদেরকে দেখিয়ে দেবো। এই রুলসটাকেই তোমরা ফলো করবে কিন্তু। যেমন ম্যাঙ্গানিজ পড়বে, ম্যাঙ্গানিজ আমি আর কিন্তু করাবো না, চুনাপাথর, অভ্র বা হচ্ছে গিয়ে তোমার ডোলোমাইট বা ধরো মেন যে সমস্ত খনিজগুলো আছে, তাই তো, যেমন ম্যাঙ্গানিজ আছে, তামা আছে, অভ্র আছে, এগুলো কোথায় কোথায় পাওয়া যায়। এবং আমি কিভাবে যেভাবে পড়ছি সেইভাবে তোমরা বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে বা সেইভাবেই কিন্তু ফলো করবে। ঠিক আছে, এখন আমরা হেডিং করে নিই তাহলে, যে ভারতের খনিজ সম্পদ, যেহেতু আমরা ভারতের পড়ছি, ভারতের খনিজ সম্পদ, তাই তো, খনিজ সম্পদ। ঠিক আছে, এখন এই যে খনিজ সম্পদ, এই খনিজ সম্পদ হচ্ছে গিয়ে তোমার বা আমাদের হচ্ছে গিয়ে পৃষ্ঠ বা ভূগর্ভ থেকে যখন আমরা খনিজ আহরণ করি, তখন এই যে খনিজ যে আহরণ করছি সেটা আমাদের কিন্তু প্রাইমারি বা প্রাথমিক অ্যাক্টিভিটিতে পড়ে। কোন অ্যাক্টিভিটিতে পড়ে? প্রাইমারি বা প্রাথমিক অ্যাক্টিভিটিতে পড়ে। তাহলে মাইনিং যদি তোমাদেরকে কোশ্চেনে দেয় যে মাইনিং কোন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, তোমরা তখন করবে হচ্ছে গিয়ে প্রাইমারি অ্যাক্টিভিটি। এখন আমরা যদি প্রথমে খনিজ এবং খনন কার্য, এবারে বিভিন্ন মিনারেলসগুলো যেগুলো আছে, ঠিক আছে, সেই মিনারেলসগুলো তো আর নর্মালি এমনি পাওয়া যায় না, সেগুলো কোনো কিছুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তাই তো, মিশ্রিত অবস্থায় থাকে এবং সেগুলো ভূপৃষ্ঠ বা ভূগর্ভের মধ্যেই থাকে। এখন সেই ভূপৃষ্ঠ বা ভূগর্ভ থেকে সেই খনিজগুলিকে আমাদের আহরণ করতে হয়। ঠিক আছে, আহরণ করতে পারে তার মানে খুঁড়ে বের করে নিয়ে আসতে হয়। এখন এই যে খোঁড়ার যে পদ্ধতি, মেনলি ভারতের রেসপেক্টিভে আমি বলছি যে খনিজ যে আহরণ আমরা করছি বা খনিজ যে তুলে নিয়ে আসছি, তার দুটি পদ্ধতি প্রচলিত আছে। মানে খনন কার্যের দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটা হচ্ছে ওপেন কাস্ট মাইনিং। কি বলছি? ওপেন কাস্ট আছে, ক্যাপিটাল লিখছি, ওপেন কাস্ট মাইনিং। তার মানে একটা সেই পুকুরের মতো খোঁড়া হয় এবং সেই খোঁড়ার পর সেখানে বিভিন্ন খনিজগুলি সেখান থেকে যে গর্তটা হয় সেই বিভিন্ন জায়গা থেকে সেগুলো আহরণ করা হয়, সেটাকে ওপেন কাস্ট মাইনিং বলা হয়। বিশেষ করে কয়লার আহরণ কিন্তু ওপেন কাস্ট মাইনিংয়ের মাধ্যমে করে থাকে। এখন ওপেন কাস্ট মাইনিংয়ের মাধ্যমে যেগুলো ভূপৃষ্ঠ থেকে কিছুটা গভীরেই থাকে, খানিকটা গভীরে, হয়তো কয়েক মিটার, ঠিক আছে, কয়েক মিটার গভীরে থাকে, 50 মিটার 60 মিটার গভীরে থাকে, তার জন্য কিন্তু ওপেন কাস্ট মাইনিং বা ওপেন কাস্ট যে মাইন পদ্ধতি বা খনন কার্যের যে পদ্ধতি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে এটা কিছুটা গভীরে তোমার হচ্ছে গিয়ে করা হয়, কিছুটা গভীরে করা হয়। তার মানে যে সমস্ত খনিজ সম্পদ বেশ খানিকটা সারফেসের ঠিক নিচেই পাওয়া যায়, তাদের ক্ষেত্রে ওপেন কাস্ট মাইনিং করা হয়। দ্বিতীয় একটি আছে, সেটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড মাইনিং হচ্ছে মানে গভীরে করা হয়। যে সমস্ত খনিজগুলি পৃথিবীর অনেক গভীরে পাওয়া যায় তাদের জন্য কি করা হয়? তাদের জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করা হয়। ঠিক আছে, যেমন ধরো লৌহ উত্তোলনের জন্য তোমাকে হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে হবে। ম্যাঙ্গানিজের জন্য বিশেষ করে ক্ষেত্রে হতে গিয়ে তোমাকে আন্ডারগ্রাউন্ড মাইনিং করতে হয়। এই দুটো হচ্ছে গিয়ে ভারতের সর্বাধিক প্রচলিত। ঠিক আছে, এগুলো খনিজ উত্তোলনের জন্য ওপেন কাস্ট আর হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে মাইনিং আছে সেই আন্ডারগ্রাউন্ড মাইনিং প্রচলিত। এছাড়া তোমাদের এখান থেকে একটা কোশ্চেন দিতেই পারে যে তাহলে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস কোন পদ্ধতিতে উত্তোলন করা হয় বা কোন পদ্ধতিতে খনন কার্য করা হয়। এক্ষেত্রে মনে রাখবে প্রাকৃতিক গ্যাস, কি বলছি দেখো, প্রাকৃতিক গ্যাস হচ্ছে গিয়ে খনিজ তৈল, ঠিক আছে, এইগুলি উত্তোলন করার জন্য
করার জন্য, ঠিক আছে, এগুলি উত্তোলন করার জন্য ড্রিলিং, কি বলছে, ড্রিলিং এবং পাম্পিং, দুটোই মনে রাখবে, এবং পাম্পিং, শুধুমাত্র তো ড্রিল করলে হবে না, পাম্প করে তাকে তুলতে হবে, পাম্পিং এর মাধ্যমে আহরণ করা হয়। ঠিক আছে, এগুলো গেল হচ্ছে খনন কার্য। ঠিক আছে, এইবারে আমরা আসবো যে বিভিন্ন যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের শ্রেণী বিভাগ। এখন মেনলি খনিজ সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো, খনিজ সম্পদ যদি আমরা করি এইভাবে, খনিজ সম্পদকে মেনলি কটা ভাগে ভাগ করি? মেনলি আমরা দুটো ভাগে ভাগ করি। ঠিক আছে, একটি কি, একটি ধাতব খনিজ, খনিজ। ঠিক আছে, আরেকটি কি, আরেকটি হচ্ছে অধাতব খনিজ, মেটালিক, এটা হচ্ছে মেটালিক, একটা হচ্ছে নন মেটালিক, অধাতব খনিজ। হয়েছে। এখন এই যে ধাতব খনিজগুলো আছে, এই ধাতব খনিজগুলোকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলিকে প্রথমে ভাগ করা হয় হচ্ছে গিয়ে তোমার লৌহযুক্ত খনিজ, মানে যেগুলোতে লৌহ সমৃদ্ধ থাকবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে মেন। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে গিয়ে অলৌহযুক্ত। ঠিক আছে, অলৌহযুক্ত খনিজ। আছে, দেখো লৌহযুক্ত খনিজ কোনগুলো? যেগুলোর মধ্যে লোহা আছে, যেগুলোর মধ্যে আয়রন কন্টেন্ট আছে, যেমন লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, ক্রোমাইট, পাইরাইট, টাংস্টেন, নিকেল, এর উদাহরণগুলো লিখে রাখবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে। ঠিক আছে, তাহলে লৌহযুক্ত খনিজ কোনগুলো থাকবে? নিজস্ব আয়রন, লৌহ আকরিক। ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপরে কি হচ্ছে ক্রোমাইট, তারপরে কি হচ্ছে পাইরাইট। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এগুলোকে হালকাভাবে উড়িয়ে দেবে না। পাইরাইট, টাংস্টেন, নিকেল, আমি সবগুলো লিখছি না, নিকেল। ঠিক আছে, কোবাল্ট, এগুলো হচ্ছে গিয়ে লৌহযুক্ত, মানে এগুলির মধ্যে লৌহ আছে। ঠিক আছে, আর অলৌহযুক্ত খনিজ হচ্ছে গিয়ে যেগুলোর মধ্যে কিন্তু লৌহ নেই। ঠিক আছে, আয়রন কন্টেন্ট নেই, যেমন সোনার মধ্যে কি লোহা থাকে? থাকে না। তারপরে রূপার মধ্যে কি লোহা থাকে? থাকে না। তারপরে হচ্ছে কপার, তামা লিখো, কপার না লিখে তামা লিখো। তামার মধ্যে কি আছে? তামার মধ্যে কি লোহা থাকে? থাকে না। তারপরে হচ্ছে কি বক্সাইট, এগুলো থাকে কি? থাকে না। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, আমার যদি ম্যাগনেসিয়াম আছে, টিন আছে, টিন পরীক্ষাতে কিন্তু আসে। টিন কি ধরনের খনিজ? ধাতব লৌহযুক্ত, ধাতব অলৌহযুক্ত খনিজ, এরকমভাবে আসে। তাহলে এগুলো গেল হচ্ছে কি তোমার ধাতব খনিজ। এখন কিছু আছে অধাতব খনিজ। অধাতব খনিজ হচ্ছে গিয়ে যেগুলোর মধ্যে কোনো ধাতু নেই। ঠিক আছে, শুধুমাত্র খনিজ নিয়েই গঠিত হয়েছে, ধাতু নেই। ঠিক আছে, যেমন কি যেমন হচ্ছে তোমার হচ্ছে গিয়ে চুনা পাথর, তারপরে কি আমরা বলতে পারি? তারপরে আমরা বলতে পারি ডোলোমাইট। ঠিক আছে, ডোলোমাইট। তারপরে আমরা কি বলতে পারি? চুনা পাথর, ডোলোমাইট, এগুলো হচ্ছে অধাতব খনিজের। চুনা পাথর, ডোলোমাইট। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে পটাশ, তারপর হচ্ছে অভ্র। ঠিক আছে, অভ্র। তারপরে যে জিপসাম। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে অধাতব খনিজ। তাহলে খনিজ সম্পদকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, একটি ধাতব খনিজ যার মধ্যে ধাতু আছে, এবং একটি অধাতব খনিজ যার মধ্যে কোনো ধাতু নেই। এর এক্সাম্পলগুলো ভাইটাল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এই যে খনিজের মধ্যে আমাদের প্রথমে আছে লৌহ আকরিক। ঠিক আছে, এই লৌহ আকরিক আমাদের পড়তে হবে। ঠিক আছে, দেখো এইবারে যে আমি যেভাবে পড়ছি, তোমরা বাকি যেগুলো আছে সেইভাবে কিন্তু তোমরা নোটস বানাবে। ম্যাঙ্গানিজ বলো, তারপর হচ্ছে গিয়ে তামা বলো বা অভ্র বলো, ঠিক আছে, বক্সাইট বলো, এগুলো নোটসগুলো তোমরা ঠিক এইভাবে বানাবে। ঠিক আছে, তাহলে আমরা হেডিং করব লৌহ আকরিক। ঠিক আছে, লৌহ আকরিক, বা লৌহ লিখলেও হবে, লৌহ। ঠিক আছে, এখন দেখো এই যে লৌহ, ঠিক আছে, যদি
আমরা দেখি আমাদের পৃথিবীতে লৌহের পরিমাণ সব থেকে বেশি আছে, তাই তো? লৌহের পরিমাণ পৃথিবীতে সব থেকে বেশি আছে। এখন এই যে লৌহ আছে, ঠিক আছে, এই যে লৌহ আছে, তারও আগে এটা ধাতব খনিজ আমরা পড়ছি। ধাতব খনিজের মধ্যে একটি লৌহ বর্গ হচ্ছে গিয়ে লৌহ আকরিক। ধাতব খনিজের মধ্যে লৌহ আকরিক, ঠিক আছে। এখন এই যে লৌহ, আমি কি বলছি, এই যে লোহা বা লৌহ, এই লৌহ কিন্তু এককভাবে তুমি পাবে না, ঠিক আছে। তারও আগে যেটা বলছিলাম যে আমাদের পৃথিবীতে সব থেকে বেশি এই লৌহই আছে, কিন্তু বেশি লৌহ থাকলেও, ঠিক আছে, এই বেশি লৌহ থাকলেও ভূত্বকের আমরা যদি দেখি, ভূত্বকে লৌহ বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে, ঠিক আছে। সেই মিশ্রিত অবস্থায় থাকা লোহের যে উপাদান, সেই উপাদানকে আমরা বলি লৌহ আকরিক। যেটার মধ্যে লৌহ থাকে তার লৌহ আকরিক। কি লৌহ আকরিক হচ্ছে গিয়ে যখন কাঁচা লোহাটা কোনো কিছুর মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় লৌহ আকরিক, ঠিক আছে। সেইটাকে আহরণ করা হয় এবং সেই অপবস্তুটাকে পরে বাদ দেওয়া হয় এবং সেখান থেকে লৌহটা নিষ্কাশন করা হয়, ঠিক আছে। তাহলে লৌহ হচ্ছে কি, মনে রাখবে, মিশ্রিত অবস্থায় পাওয়া যায়। একমাত্র বিশুদ্ধ লৌহ যদি আমরা তোমার পৃথিবীর আভ্যন্তরীণ গঠন আমরা যখন পড়েছিলাম, বিশুদ্ধ লোহা আমরা কোথায় দেখেছিলাম, যেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, যেখানে লোহা এবং নিকেল আছে, সেখানে হচ্ছে কি বিশুদ্ধ পিওর যে তোমার লোহাটা, সেই লোহাটা আছে, সেখানে কোনো রকম কোনো কিছু মিশ্রিত অবস্থায় নেই। তাই জন্য তো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে বিশুদ্ধ লোহার জন্যে, ঠিক আছে। তাহলে লৌহ হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার খনিজ যে লৌহ যে আকরিক, সেই লৌহ হচ্ছে গিয়ে বিভিন্ন লৌহ ভূত্বকে বিভিন্ন পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। 2 নম্বর পয়েন্ট কি, সারা পৃথিবীতে আমি যেগুলো বললাম সেগুলোই দেখো, এগুলো বেসিক জিনিস, কিন্তু সারা পৃথিবীতে লৌহের পরিমাণ, হোল আর্থে লৌহের পরিমাণ কি, লৌহের পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। অন্তঃকেন্দ্রমণ্ডল, এটা লিখছি না, অন্তঃকেন্দ্রমণ্ডলে লৌহের পরিমাণ সব থেকে বেশি আছে, বা বিশুদ্ধ লোহা দ্বারা অন্তঃকেন্দ্রমণ্ডল গঠিত হয়েছে। এখন এই যে মিশ্রিত বিভিন্ন পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় আছে, সেই মিশ্রিত পদার্থগুলোকে, ঠিক আছে, বিভিন্ন যে পদার্থ আছে, সেই মিশ্রিত যে পদার্থগুলো যার মধ্যে লৌহ বা কন্টেন্ট আছে, ঠিক আছে, সেই কন্টেন্টগুলোকে বা সেই পদার্থগুলোকে আমরা মূলত 4টি ভাগে ভাগ করি। কী ভাগে ভাগ করি? মূলত 4টি ভাগে ভাগ করি। প্রথম ভাগ কি, ম্যাগনেটাইট। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে হেমাটাইট। 3 নম্বর কি, লিমোনাইট। অ্যান্ড 4 নম্বর হচ্ছে সিডেরাইট, ঠিক আছে। এই 4টে। এবার যদি তুমি এরও দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে গিয়ে ক্রমান্বয়ে যে লোহার পরিমাণ আস্তে আস্তে দিকে কমছে এবং এইদিকে বাড়ছে। তাহলে ভূত্বক বা ভূপৃষ্ঠে বা আর্থ ক্রাস্টে যে সমস্ত পদার্থের সাথে আমাদের লৌহটা মিশ্রিত অবস্থায় থাকে, সেই পদার্থগুলো 1টা 2টো 3টে 4টে, এগুলোকে একত্রে বা একটিকে বলা হয় লৌহ আকরিক। আমাদের এই লৌহ আকরিক সম্বন্ধে 2-4 কথা জানতে হবে, ঠিক আছে। এইবারে প্রথমে তাহলে কি আছে, প্রথমে আছে ম্যাগনেটাইট। ঠিক আছে। দেখো ম্যাগনেটাইট, এটা হচ্ছে গিয়ে এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ যে লৌহ, সেই লৌহ আছে, ঠিক আছে। প্রায় 70-75% এর মধ্যে লৌহ বর্তমান বা লোহা বর্তমান। কি আছে এর মধ্যে? 70-75% লোহা এর মধ্যে কিন্তু বর্তমান। যেহেতু লোহা থাকে মানে আয়রন থাকে এবং আয়রনের সাথে ম্যাগনেসিয়াম থাকে, তাহলে লৌহের সাথে কি আছে? ম্যাগনেসিয়াম আছে। তাই এর রঙটা হয় কালো। যেহেতু কালো এর রং হয়, তাকে একে বলা হয় ব্ল্যাক ওর বলা হয়।
তাহলে দেখো কেন কালো রং হচ্ছে, কালো রং হচ্ছে ম্যাগনেসিয়াম এবং লৌহ থাকছে। ম্যাগনেসিয়ামের রং কেমন? কালো। লৌহের রং কেমন? লৌহের রঙও হচ্ছে তুলনামূলক কালো, সেটা মরচে পড়লে বাদামি হয়, ঠিক আছে, বা জলযুক্ত হলে তখন সেটা বাদামি বর্ণের হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো ব্ল্যাক, একে আমরা কি বলছি, এর মধ্যে ম্যাগনেসিয়াম লিখবে, ম্যাগনেসিয়াম ও লৌহ প্রচুর পরিমাণে থাকে, লৌহ প্রচুর পরিমাণে থাকে, তাই এর রং কেমন? তাই এর রং কালো। কালো যেহেতু তাই একে কি বলে? তাই একে ব্ল্যাক ওর বলে, ঠিক আছে। আবার দেখো একে প্রাকৃতিক চুম্বকও বলা হয়, কারণ এগুলো সহজেই যে পৃথিবীর চুম্বকের আকর্ষণ, সেই আকর্ষণের ফলে বহুদিন ধরে যদি অ্যালাইনমেন্ট হয় তাহলে সেগুলো কিন্তু চুম্বকে পরিণত হতে পারে, ঠিক আছে। এখন এগুলো গেল ম্যাগনেটাইটের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন এই যে ম্যাগনেটাইট ভারতের কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে। ম্যাগনেটাইটের যদি ডিস্ট্রিবিউশন আমরা দেখি, ঠিক আমি যেভাবে লোহাটা পড়ছি বা লৌহ আকরিকটা যেভাবে পড়ছি, তোমরাও কিন্তু সেইভাবেই ম্যাঙ্গানিজ, কপার বা হচ্ছে গিয়ে তোমার অভ্র, এগুলো কিন্তু এইভাবে পড়লে সমস্ত কিছু কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইবারে ম্যাগনেটাইটের যদি আমরা বন্টন দেখি কোথায় কোথায় পাওয়া যায়, কোশ্চেন আসতেই পারে যে ম্যাগনেটাইট ভারতের কোথায় পাওয়া যায়। এখন লোহা কোথায় পাওয়া যায় দেবেন, এখন দেবে ম্যাগনেটাইট কোথায় পাওয়া যায় না। ম্যাগনেটাইটের সব থেকে বেশি যে তোমার হচ্ছে কি যেখানে প্রোডাকশন হয় বা যেখানে রয়েছে, সেটা হচ্ছে যে রাজ্যটা, সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। কর্ণাটকে কিন্তু সব থেকে বেশি আছে। কর্ণাটকের কোথায় আছে মনে রাখবে, কর্ণাটকের ধারওয়ার যে জেলা আছে, সেই ধারওয়ার জেলা হচ্ছে গিয়ে ধারওয়ার জেলাতে ম্যাগনেটাইটের উৎস অঞ্চল রয়েছে। এছাড়া শিমোগো মনে রাখবে কোন অঞ্চল, এগুলো কিন্তু আসতেই পারে, শিমোগো অঞ্চল। এছাড়া বেল্লারি অঞ্চল, কর্ণাটকের কোথায়? বেল্লারি অঞ্চল। এই সমস্ত অঞ্চলে যে লৌহটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটাইট শ্রেণীর এবং সব থেকে উৎকৃষ্ট মানের, ঠিক আছে, সব থেকে উৎকৃষ্ট মানের। এছাড়া কর্ণাটকের পশ্চিম দিকে কি আছে? বাবা বুদান পাহাড় আছে, আমরা জানি কফির চাষ ভালো হয়, বাবা বুদান পাহাড় আছে। সেই বাবা বুদান পাহাড়ে কি আছে? কুদ্রেমুখ খনি আছে। সেই কুদ্রেমুখ খনিতে কি আছে না? ম্যাগনেটাইট পাওয়া যায়। ভেরি গুড। কোথায় আছে? কুদ্রেমুখ খনি, কুদ্রেমুখ যে খনি আছে সেই খনিতে ম্যাগনেটাইট বা উৎকৃষ্ট মানের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ম্যাগনেটাইট পাওয়া যায়। এছাড়া এটা কর্ণাটক গেল, কর্ণাটকের ধারওয়ার যে অঞ্চলটা রিজিয়ন বা ধারওয়ার যে জেলা বলার থেকে ধারওয়ার অঞ্চল বলবে, ঠিক আছে, ধারওয়ার অঞ্চল বলবে হয়েছে। এইবারে 2 নম্বর হচ্ছে তামিলনাড়ুর কিছুটা অংশে যেখানে কুডাপ্পা অঞ্চল আছে, ঠিক আছে, কুডাপ্পা, এগুলো সব রক সিস্টেম, ঠিক আছে। কুডাপ্পা যে অঞ্চল আছে, কোথায়? কুডাপ্পা অঞ্চল তোমার হচ্ছে তামিলনাড়ু। সেখানে তামিলনাড়ুর সালেম অঞ্চল, তামিলনাড়ুর কোথায়? তামিলনাড়ুর হচ্ছে গিয়ে তোমার সালেম। এছাড়া ত্রিচিরাপল্লী, যেটাকে তিরুচিরাপল্লী বাংলাতে বলা হয়, কি? তিরুচিরাপল্লী, ঠিক আছে। এই সব জায়গাতে তোমার হচ্ছে গিয়ে ম্যাগনেটাইট পাওয়া যায়। এছাড়া যদি আমরা দেখি কেরালেরও খানিকটা অংশ, কেরালা রাজ্যের কিছু অংশে ম্যাগনেটাইট পাওয়া যায়। যেভাবে আমি পড়ছি খনিজ সম্পদটা, তোমরাও কিন্তু, আমি বারবার বলছি, এইভাবেই পড়বে,
ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল নিয়ম পড়া হয়েছে। তো এটা গেল ম্যাগনেটাইট। তাহলে দেখো ম্যাগনেটাইট সম্বন্ধে আমরা এতটা ইনফরমেশন পেলাম এইখান থেকে এই পর্যন্ত, আরও ইনফরমেশন আছে, ঠিক আছে, ওগুলো সেইভাবে কাজে লাগবে না, হয়েছে। এইবারে দেখো যেটা আসবো সেটা হচ্ছে কি ম্যাগনেটাইট হলো, এবার আসবো হেমাটাইট, ঠিক আছে, হেমাটাইটে আসবো। হেমাটাইটও অপর একটি হচ্ছে গিয়ে লৌহ আকরিক যার মধ্যে লৌহ আছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে, দ্বিতীয় নাম্বার কি আছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি এখানে লিখছি, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, দ্বিতীয় নাম্বার হেমাটাইট, দ্বারা উড়ে যাচ্ছে পাতাটা। দ্বিতীয় নাম্বার কি হচ্ছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে হেমাটাইট। 2 নাম্বার কি আছে, হেমাটাইট। হেমাটাইট, দেখো হেমাটাইটে যদি আমরা মোট আয়রন কন্টেন্ট দেখি, ম্যাগনেটাইটের থেকে তুলনামূলক কম থাকবে, ম্যাগনেটাইটের থেকে কি তুলনামূলক কম থাকবে, ঠিক আছে। এখন কত থাকবে তাহলে, তাহলে এখানে 60 থেকে 70%, আগে এটা 70%-এর বেশি ছিল, 70 থেকে 72 বলতে পারো, 70 থেকে 75 থাকতে পারো, 60 থেকে 70% লৌহ থাকে। কত, 60 থেকে 70%-এর মধ্যে কিন্তু লৌহ থাকবে। সব থেকে বড় ব্যাপার এটি, এই যে হেমাটাইট, হেমাটাইট হচ্ছে কি আয়রন অক্সাইড নামে পরিচিত, আয়রন অক্সাইড, আয়রন কি অক্সাইড নামে পরিচিত, আয়রন অক্সাইড নামে পরিচিত, ঠিক আছে। যেহেতু আয়রন অক্সাইড নামে পরিচিত মানে তুলনামূলক ম্যাগনেসিয়ামটা এর মধ্যে কম থাকে, ঠিক আছে, এবং একটু লালচে টাইপের হয়, ঠিক আছে, একটু লালচে টাইপের হয়, লাল রঙের হয়, এই জন্য এটাকে রেড আয়রনও বলা হয়, এই জন্য এটাকে কি রেড আয়রনও বলা হয়, রেড আয়রনও, আচ্ছা এটা ক্যাপিটাল স্মল হয়ে যাচ্ছে তো, রেড আয়রন, রেড আয়রনও বলা হয়। কেন বলা হচ্ছে, আয়রন অক্সাইড থাকে যার মধ্যে ম্যাগনেসিয়াম কম থাকে, তাই রঙটা কালোর পরিবর্তে এখানে লালচে ধরনের থাকে, ঠিক আছে। এখন এই যে তোমার হচ্ছে গিয়ে তোমার ম্যাগনেটাইট, সরি, যে হেমাটাইট শ্রেণীর যে তোমার হচ্ছে গিয়ে লৌহ, সেই লৌহ কোথায় কোথায় পাওয়া যায়, যদি আমরা বন্টন দেখি, হেমাটাইটের যদি আমরা বন্টন দেখি তাহলে কি পাবো না, প্রথমে আমরা পাবো হেমাটাইট ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ডের কোথায় পাবো না, ঝাড়খণ্ডের সিংভূম জেলা, সিংভূম, সেটা ইস্ট হোক সেটা ওয়েস্ট হোক, সিংভূম জেলা, রাঁচি, পালামো, এছাড়া লোহারডগা বা লোহারডাগা, লোহারডাগা, ঠিক আছে, এইসব অঞ্চলে তোমার কিন্তু হেমাটাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। 2 নম্বর আছে উড়িষ্যা, উড়িষ্যার কোথায় আছে না স্যার, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা আছে, কোথা আছে, উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা, এই জেলায় হেমাটাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। এখন তোমাদের কোশ্চেনে আসে যে ভারতে কোন শ্রেণীর কয়লা সব থেকে বেশি পাওয়া যায়, বলবে হেমাটাইট, সব থেকে বেশি পাওয়া যায় যে কয়লাটা সেটা হচ্ছে কি হেমাটাইট শ্রেণীর কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। আচ্ছা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে কি ছত্তিশগড়, ছত্তিশগড়ের কোথায় পাওয়া যায়, দেখো ছত্তিশগড়ের, ছত্তিশগড়ের কোথায় পাওয়া যায় না, ছত্তিশগড়ের স্যার বাইলাডিলা আছে, কোথায়, বাইলাডিলা, হয়েছে। দল্লি রাজহার, দল্লি রাজহারা, এছাড়া দুর্গ বলে একটি জায়গা আছে, সরি, দুর্গ বলে একটি জায়গা আছে, সেখানেও কিন্তু এই হেমাটাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। এছাড়া মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে কিন্তু পাওয়া যায়। তাহলে মধ্যপ্রদেশের কোথায় পাওয়া যায়, মধ্যপ্রদেশের মনে রাখবে জব্বলপুর, জব্বলপুর, তার সাথে আছে গিয়ে তোমার বালাঘাট, বালাঘাট, এই সব অঞ্চলগুলোতে, এই সব অঞ্চলগুলোতে হেমাটাইট শ্রেণীর কয়লা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে এটা গেল হেমাটাইট। এবার আছে লিমোনাইট, দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে লিমোনাইট আছে, লিমোনাইট, লিমোনাইট, লিমোনাইট হচ্ছে হেমাটাইটের থেকে আরেকটু নিকৃষ্ট মানের তোমার হচ্ছে লৌহ।
এতে 30 থেকে 40%, কত, 30 থেকে 40% কি থাকছে, লৌহ ধাতু থাকছে বা লৌহ থাকছে, লৌহ ধাতু থাকছে। হয়েছে? দেখো এই যে লিমোনাইটটা, এই লিমোনাইটটাকে বলা হয় হাইড্রেটেড আয়রন অক্সাইড। কি বলছে? হাইড্রেটেড, হাইড্রেটেড মানে কোনো এক সময়ে আয়রন, কেন বলছি আয়রন অক্সাইড বলা হয়, ঠিক আছে, বলা হয় কারণ কোনো এক সময়ে এই উপাদানটার মধ্যে জল মিশ্রিত হয়েছিল। তার ফলে কি হয়েছিল, তার ফলে জল মিশ্রিত থাকার ফলে এর যে লাল রঙটা, ঠিক আছে, এই লাল রঙটা আস্তে আস্তে হলুদ রঙের হয়ে গেছে। এর রং কিছুটা হলুদ রঙের হয়, লিমোনাইটের রং কিছুটা হলুদ রঙের হয়। কেমন হয়? হলুদ রঙের, কারণ এখানে হাইড্রেশন বা জল ইনক্লুড হয়েছে। তার ফলে আস্তে 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 লাল রঙটা হেমাটাইটটাই পরবর্তী, আমরা এটা অনেকেই এটা নিয়ে সন্দেহ আছে যে হেমাটাইটটাই পরবর্তীকালে হয়তো কোনো কারণে সেগুলোর মধ্যে জল ইনক্লুড হয়েছে বা কোনো রাসায়নিক প্রক্রিয়া হয়েছে যার মধ্যে কি হয়েছে, তার রঙটা লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে, লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে গেছে। হয়েছে? তাহলে দেখো একে কি বলা হচ্ছে, একে হাইড্রেটেড আয়রন অক্সাইড বলা হচ্ছে। ঠিক আছে, বা এর রং কেমন হচ্ছে, যেহেতু এর মধ্যে জলের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, তাই এর রংটা আস্তে আস্তে হলুদ বর্ণের হয়ে গেছে। কি? হলুদ বর্ণের, হলুদ বর্ণের, কেমন, হলুদ বর্ণের হয়েছে। ঠিক আছে, এখন এই যে লিমোনাইট, ঠিক আছে, এই লিমোনাইট কোথায় কোথায় দেখা যায়? ঠিক আছে, লিমোনাইট কোথায় কোথায় দেখা যায়? প্রথমেই মনে রাখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বন্টন যদি আমরা দেখি তাহলে আমরা পাবো ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ, আমরা জানি কয়লা খনি আছে। এই রানীগঞ্জে এক ধরনের রক সিস্টেম আছে, রক সিস্টেমের নাম আছে দামোদর সিরিজ। তাহলে কোশ্চেন আসতে পারে দামোদর সিরিজে কোন ধরনের লোহা আকরিক পাওয়া যায়, কোন ধরনের, লিমোনাইট। তাহলে রানীগঞ্জের দামোদর যে সিরিজ আছে, দামোদর সিরিজে, ঠিক আছে, এই ধরনের কি পাওয়া যায়, এই ধরনের লৌহ আকরিক পাওয়া যায়। এটা তো গেল ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথায় আছে? যদি আমরা উত্তরাখণ্ড দেখি, ইউকে লিখলাম, ইউকে মানে আবার তোমরা লন্ডনের দেখতে, লন্ডন নিয়ে নিও না, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড হচ্ছে গিয়ে গাড়োয়াল জেলা আছে, গাড়োয়াল জেলাতে এই ধরনের শ্রেণী দেখা যায়। এছাড়া তোমার হচ্ছে কি উত্তরপ্রদেশের যদি আমরা দেখি, উত্তরপ্রদেশের মির্জাপুর, এগুলো মনে রাখবে, এগুলো একটু অড নাম, উত্তরপ্রদেশের মির্জাপুর আছে। ঠিক আছে, তারপরে হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকাতে এই শ্রেণীর লোহা দেখা যায় না, পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা গেল লিমোনাইটের। হয়েছে? পরবর্তীতে আছে গিয়ে সিডেরাইট আরও নিকৃষ্ট মানের। কি বলছি? সিডেরাইট হচ্ছে কি আরও নিকৃষ্ট মানের হচ্ছে কি তোমার লোহের আকরিক। তাহলে পরবর্তীতে আছে সিডেরাইট হচ্ছে গিয়ে নিকৃষ্ট মানের, মানে প্রায় হচ্ছে গিয়ে 40% বা 10 থেকে 30%-এর মতো লোহা থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে আয়রন কার্বনেট নামে পরিচিত। ঠিক আছে, আয়রন তোমার হচ্ছে গিয়ে কার্বনেট নামে পরিচিত। এটার অর্থনৈতিকভাবে সেই রকমভাবে কোনো গুরুত্ব নেই, মনে রাখবে। ঠিক আছে, তবে তোমার হচ্ছে গিয়ে এটাকে তোমার হচ্ছে সেইভাবে লিখে দরকার নেই, সেইভাবে কোনো অর্থনৈতিক গুরুত্ব নেই, মনে রাখবে। তাহলে সিডেরাইটের দু একটা পয়েন্ট মনে রাখবে। দু একটা পয়েন্ট হচ্ছে গিয়ে যে এটি 10 থেকে 30% এর মধ্যে লৌহ থাকে।
10 থেকে 30% লৌহ থাকে। 2 নম্বর পয়েন্ট লিখবে, এটি আয়রন কার্বনেট, এটি পরীক্ষাতে আসতে পারে। আয়রন কার্বনেট, আয়রন কার্বনেট নামে পরিচিত। কি নামে পরিচিত? এটি আয়রন কার্বনেট নামে পরিচিত। ব্যাস, সিটেরাইট নিয়ে এটুকু জানলেই হবে। এরপরে আসবো আমরা যে সঞ্চয়ের দিক দিয়ে মনে রাখবে, এখন বর্তমানে ভারতের সবথেকে বেশি সঞ্চয় কোথায় রয়েছে? সবথেকে সঞ্চয় বেশি রয়েছে উড়িষ্যাতে। এর হচ্ছে গিয়ে সঞ্চয়টা সবথেকে বেশি রয়েছে। তাহলে কোথায় রয়েছে? উড়িষ্যাতে সবথেকে বেশি সঞ্চয় রয়েছে লৌহ আকরিকের। হয়েছে। এইবারে বন্টন সমূহ, ভারতের যে সমস্ত রাজ্যগুলিতে আমার আয়রন পাওয়া যায় বা আয়রন উৎপাদক রাজ্য, সেগুলো যদি আমি ক্রমান্বয়ে লিখি কী হবে? এগুলো গেল আকরিকগুলো। এইবারে উৎপাদক রাজ্যসমূহ, উৎপাদক, এখানে ওয়ার্ল্ডের পড়ার দরকার নেই, সেগুলো অর্থনৈতিক ভূগোলের, ঠিক আছে। উৎপাদক রাজ্যসমূহ এইভাবে পড়বে, যেভাবে আমি করছি ঠিক এইভাবেই পড়বে, ঠিক আছে। উৎপাদক রাজ্যসমূহ, উৎপাদক রাজ্যসমূহের প্রথমেই কি আছে? কর্ণাটক। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ডাটা অনুযায়ী ভেরি করবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এরকম সিকোয়েন্সে দেবে না। কর্ণাটক, তাহলে তাও দেখে রাখবে এবার সিকোয়েন্সগুলো, আমি এটা লেটেস্ট সিকোয়েন্স অনুযায়ী বলছি। কর্ণাটক, এখন কর্ণাটকের কোথায় কোথায় পাওয়া যায় দেখো। কর্ণাটকে আমি যখন প্রথমে আলোচনা করলাম এই ম্যাগনেটাইট হেমাটাইটে, তখন আমি আলোচনা করেছিলাম যে কর্ণাটকের 1 নাম্বার আছে, এ নাম্বার লিখি, বাবা বুদান পাহাড়। বাউদান পাহাড়ে কি পাওয়া যায়? হেমাটাইট শ্রেণীর, হেমাটাইট। বেশিরভাগই আমি কি বলেছি? ভারতে হেমাটাইট শ্রেণীর খনি। এছাড়া কর্ণাটকের আরও জায়গা আছে, সেটা হচ্ছে কি কুদ্রেমুখ। কি? কুদ্রেমুখ। এখানে কি? কুদ্রেমুখে ম্যাগনেটাইট, ঠিক আছে। আরেকটি আছে কর্ণাটকের বিশাল বড় জায়গা, সেটা হচ্ছে সন্দুর শ্রেণী। কি? সন্দুর বা সান্দার শ্রেণী, পাহাড়ি অঞ্চল আছে এখানে। হেমাটাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়। এই সমস্ত কয়লা নয়, এটা হচ্ছে লোহা, বারবার লোহা হবে, ঠিক আছে। বাউবুদান হচ্ছে কি হেমাটাইট শ্রেণীর লোহা, কুদ্রেমুখে হচ্ছে ম্যাগনেটাইট শ্রেণীর লোহা, সন্দুর শ্রেণীতে হচ্ছে কি হেমাটাইট শ্রেণীর লোহা পাওয়া যায়। এই যে সমস্ত লোহাগুলো, এই সমস্ত লোহাগুলো প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় ম্যাঙ্গালোরে। কোথায় পাঠানো হয় প্রসেসিংয়ের জন্য? ম্যাঙ্গালোরে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। কোথায় পাঠানো হচ্ছে? বেঙ্গালোরে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। এটা গেল কর্ণাটক। 2 নম্বরে কোন রাজ্য আছে? 2 নম্বর হচ্ছে উড়িষ্যা। তো কিছু কিছু বইয়ে দেখবে এটা আছে উড়িষ্যা প্রথম আছে, কিছু কিছু বইয়ে দেখবে কর্ণাটক প্রথম আছে, আবার কিছু কিছু তো গোয়া যেগুলো পুরনো বই দেখবে সেগুলো গোয়া আছে, ঠিক আছে। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা আছে, আমরা নাম শুনেছি, ময়ূরভঞ্জ বা ময়ূরভঞ্জ জেলা। এখানে বাদাম পাহাড় বলে একটি জায়গা আছে। কি জায়গা আছে? বাদাম পাহাড়, ঠিক আছে। এই বাদাম পাহাড়ে তোমার হচ্ছে গিয়ে লৌহ পাওয়া যায়, ঠিক আছে। এখানে সমস্ত কয়লা বারবার বলছি তো, কয়লা, এর আগের ক্লাসটা কয়লা হয়েছে বলে আমি কয়লা বারবার বলে ফেলছি। তো যাই হোক, যদি কোথাও কয়লা বলে ফেলি, ওটা ভুল করে হচ্ছে, তোমরা একটু সংশোধন করে নেবে, বাই চান্স ফ্লোতে বলছি তো তাই। তাহলে ময়ূরভঞ্জ যে জেলা আছে, সেই বাদাম পাহাড়ে তোমার হচ্ছে গিয়ে লৌহ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। অপর একটি আছে কি কেওনঝড়ের বাঁশপানি, এই ছোটো ছোটো নামগুলো মনে রাখবে, বাঁশপানি। আর টোডা বলে একটি জায়গা আছে, সেই টোডাতে তোমার হচ্ছে গিয়ে হেমাটাইট শ্রেণীর লোহা পাওয়া যায়, বুঝেছে। তারপরে অপর একটি স্থান হচ্ছে কটক। আচ্ছা, ময়ূরভঞ্জের হচ্ছে গিয়ে লিখতে পারো বাদাম পাহাড়, সুলাইপাত, আচ্ছা এটা গরু মহিষানি হবে, গরু মহিষানি, ঠিক আছে। গরু মহিষানি জেলার ময়ূরভঞ্জ, বাদাম পাহাড় আর সুলাইপাত। তাহলে গরু মহিষানি জেলার
বা গুরুমহিষানী জেলার ময়ূরভঞ্জ, বাদাম পাহাড় আর সুলাইপাত এগুলোতে পাওয়া যায়। এছাড়া কটকেও কিছু কিছু তোমার হচ্ছে কি হেমাটাইট শ্রেণীর লোহা পাওয়া যায়। ঠিক আছে, এখন এই যে লোহাগুলো এখান থেকে প্রসেসিং হচ্ছে, এখান থেকে প্রসেসিং হয়ে প্রসেসিং করতে এগুলি কোথায় পাঠানো হয়? এগুলি প্রসেসিং করতে পাঠানো হয় বাইলা ডিলা। কোথায় প্রসেসিং হচ্ছে? বাইলা ডিলাতে। বাইলা ডিলা থেকে, ঠিক আছে, বাইলা ডিলা থেকে এইখানে যে লোহাটা পাওয়া যাচ্ছে সেটাকে বিশাখাপত্তনমে এক্সপোর্টের জন্য পাঠানো হয়। কোথায়? বিশাখাপত্তনমে পাঠানো হয়। কোথায় পাঠানো হচ্ছে? বিশাখাপত্তনমে পাঠানো হয় এক্সপোর্টের জন্য। ঠিক আছে, এটা গেল উড়িষ্যা। 3 নাম্বার আছে ছত্তিশগড়। আর একটা কথা আছে, আমি এখন খনিজটা পড়াচ্ছি কারণ লাইভ ক্লাসে ভারতের কৃষিকাজ সম্বন্ধে 2-4 কথা বলার আছে। ভারতের গ্রিন রেভলিউশন নিয়ে তোমাদেরকে বলার আছে। ঠিক আছে, যে কেন গ্রিন রেভলিউশন হয়েছিল, গ্রিন রেভলিউশনের কারণ কি, এটা নিয়ে একটা ক্লাস হবে। মনোযোগ দিয়ে তোমরা শুনবে যখন ক্লাসটা অ্যাটেন্ড করবে। ওই জন্য ভারতের কৃষিকাজটা আমি বাদ রাখলাম, এবং কৃষিকাজের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক আছে, সেই ক্যারেক্টারিস্টিকগুলো থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, সেই জন্যে ওই চ্যাপ্টারটা বাদ রাখলাম। এবং এখানে তোমাদেরকে কাজ করতে হবে যে কৃষিজ যে ফসলগুলো আছে, ধান আছে, গম আছে, ঠিক আছে, বা বিভিন্ন খাদ্যশস্য যেগুলো আছে, সেইগুলো তোমাদেরকে কত টেম্পারেচার লাগবে, কত কি রেনফল লাগবে, বা কোথায় কোথায় চাষ হচ্ছে, সেগুলো তোমরা পড়ে নেবে। ওগুলো বোঝানোর কিছু নেই ওই জায়গাগুলো। ঠিক আছে, ঠিক একইভাবে যেমন ধরো আমি কয়লাটা বুঝিয়ে দেবো, পেট্রোলিয়ামটা খানিকটা বুঝিয়ে দেবো, কয়লা, পেট্রোলিয়াম, এবং তারপরে বাকি যে সমস্ত শক্তি সম্পদ যেগুলো থাকবে, ঠিক আছে, তাও একবার করে বলে দেবো, পারমাণবিক বিদ্যুৎ, ঠিক আছে, তাদের উৎস, এইগুলো তোমরা নিজেরাই নোট বানানোর কিন্তু চেষ্টা করবে। ঠিক আছে, আর ট্রান্সপোর্ট এবং পরিবহন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা দেখতে হবে। তার সাথে ভারতের যে পপুলেশন এবং হচ্ছে সেন্সাস সেটা দেখে নেবে একবার। ঠিক আছে, তাহলে 3 নাম্বারে কি আছে? 3 নাম্বার আছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের কোথায়? বাস্তার জেলা আছে। সেই বাস্তার জেলার কথা বাইলা ডিলা। ছত্তিশগড়ের আছে তোমার হচ্ছে গিয়ে বাস্তার জেলার বাইলা ডিলা। ঠিক আছে, দুর্গ জেলার তাহলে দেখো, ছত্তিশগড়ের কোথায়? বাস্তার জেলার বাইলা ডিলা। দুর্গ জেলার দল্লি রাজহারা থেকে হচ্ছে গিয়ে লৌহ আকরিক উত্তোলন করা হয়, এবং এখান থেকে বিশেষ করে হেমাটাইট শ্রেণীর যে ইয়েটা, সেটা কিন্তু সবথেকে বেশি আহরণ করা হয়। ঠিক আছে, এখন এই যে তোমার দল্লি রাজহারা থেকে যে আয়রনটা পাওয়া যায়, সেই আয়রনটা হিন্দুস্তান স্টিল লিমিটেড, মানে ভিলায়ে কি আছে? ভিলায়ে HSL আছে, হিন্দুস্তান স্টিল লিমিটেড। এই HSL কি করে? এই HSL এই যে দুর্গ জেলার দল্লি রাজহারা থেকে যে তোমার হচ্ছে গিয়ে মাইনিং করে নিয়ে আসা যে লোহাটা, সেই লোহাটাকে ভিলাই যে হিন্দুস্তান স্টিল যে প্ল্যান্ট আছে বা লিমিটেড আছে, তারা এখানে কাজে লাগায়। ঠিক আছে, এছাড়া পরবর্তীতে আছে গোয়া। ঠিক আছে, এছাড়া পরবর্তীতে কি আছে? গোয়া। এবারে গোয়ার কিছু কিছু জায়গা তোমরা নাম মনে রাখবে, আমি বলে দিচ্ছি গোয়ার নামগুলো এখানে মনে রাখলেই হবে। 2-1টা নাম আছে, বেশি না করলেও হবে। ঠিক আছে, গোয়ার নাম যেমন আছে, দেখে নিচ্ছি, দাঁড়াও, গোয়ার যদি কিছু নাম উল্লেখযোগ্য আছে, একটু দাঁড়াও, আমি একটু দেখে নেই। ঠিক আছে, গোয়ার ওই নামগুলো নাম মনে রাখলেও হবে। চলো, গোয়ার নামগুলো নাম মনে রাখলেও হবে। ঠিক আছে, এছাড়া ঝাড়খণ্ড আমি বললাম। এছাড়া কি বললাম? এছাড়া 5-এ কি বললাম? ঝাড়খণ্ড বললাম। ঠিক আছে, ঝাড়খণ্ডের কি কি বললাম? ঝাড়খণ্ডের এগুলো নাম মনে রাখবে, যেমন সিংভূম জেলা আছে,
ঠিক আছে, সিংভূম জেলা আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার পালামো জেলা আছে, লোহারডাগা আছে। মনে রাখবে ঝাড়খণ্ডের একটি মাইন আছে, ঠিক আছে, যে চিরিয়া মাইন। চিরিয়া মাইন হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য একটা মাইন। হেমাটাইট শ্রেণীর কয়লা এখান থেকে উত্তোলন করা হয়, ঠিক আছে। এবং আরও একটি জিনিস মনে রাখবে, পালামোর হচ্ছে গিয়ে ডাল্টনগঞ্জে জেলা আছে। কি? পালামোর কি? ডাল্টনগঞ্জ। এই জেলা থেকে ম্যাগনেটাইট শ্রেণীর কয়লা পাওয়া যায়, ঠিক আছে, ব্যাস। এছাড়া সিংভূম আছে, রাঁচি আছে, সাঁওতাল পরগনা আছে, হাজারিবাগ আছে, এই সমস্ত জায়গাগুলোর নাম মনে রাখবে, তাহলেই হবে। দেখো, এগুলো হচ্ছে গিয়ে তোমার যে বন্টন, ঠিক আছে। এগুলো গেল হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ভারতের যে জায়গাতে লোহের যে উৎপাদন বা লৌহ উৎপাদনে অগ্রণী বিভিন্ন রাজ্য আছে সেগুলো। এবার যদি বলে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট কোন কোন বন্দর দিয়ে এক্সপোর্ট করা হচ্ছে, ঠিক আছে, কোন কোন বন্দর দিয়ে এক্সপোর্ট করা হয়, এই যে লোহাটাকে বাইরে সাপ্লাই করা হচ্ছে কোন কোন বন্দর দিয়ে, ঠিক আছে। কোন কোন বন্দর দিয়ে সাপ্লাই করা হয় দেখো না, রপ্তানি করা হয়। রপ্তানির দিক দিয়ে ভারত 5 নম্বরে আছে। কত? রপ্তানির দিক দিয়ে ভারতের 5 নম্বর পজিশন। এটা হচ্ছে গিয়ে ডেট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। রপ্তানির দিক দিয়ে 5 নম্বরে আছে, ঠিক আছে। সমগ্র উৎপাদিত কয়লার 25% ভারত কী করে? এটা বিদেশে রপ্তানি করে। ভারতের সব থেকে বড় কাস্টমার কি জানো লোহার? জাপান সব থেকে বড় কাস্টমার। জাপান সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে লোহা কিনে। এছাড়া জাপান ছাড়াও কে কিনে? কোরিয়া কিনে, ঠিক আছে, কোরিয়া কিনে। তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন গালফস যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলো কিনে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ আছে, সেই ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কিন্তু ভারতের কাছ থেকে লোহা কিনে। এখন এই যে লোহাটা তাদেরকে পাঠাতে হবে, কোন কোন বন্দরের মাধ্যমে আমরা পাঠাই, কোন কোন বন্দরের হেল্প নিই, ঠিক আছে না। প্রথমে আছে বিশাখাপত্তনম। অপর একটি বন্দর কি? অপর হচ্ছে পারাদ্বীপ। অন্য একটি বন্দর হচ্ছে মারমাগাঁও। কতগুলো বন্দর দিয়ে বিভিন্ন জায়গায় তো পাওয়া যায় লোহাটাকে। তা ধরো যেটা কর্ণাটকে পাওয়া যায় সেটাকে তার বিশাখাপত্তনমে আনা হয় না, সেটা কাছাকাছি ম্যাঙ্গালোর বা মারমাগাঁও বন্দর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। এবং ম্যাঙ্গালোর বন্দর দিয়ে রপ্তানি করা হয়। তাহলে একটি মাত্র বন্দর দিয়ে কিন্তু রপ্তানি করা হয় না, বিভিন্ন বন্দর দিয়ে এগুলিকে রপ্তানি করা হয়, ঠিক আছে। ভারতের যে বেশিরভাগ যে আয়রনটা সেটা হচ্ছে গিয়ে আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিক মানে ঘরের বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে সবথেকে বেশি কাজে লাগে, ঠিক আছে। ব্যাস, এটুকুই হচ্ছে গিয়ে তোমার আমাদের যে লৌহ সম্পদ বা লৌহ যে ধাতু আছে সেই লৌহ ধাতুর আকরিক এবং তাদের বন্টন সমূহ এইবারে দেখিয়ে দিলাম। এইবারে তোমরা পরবর্তী যেগুলো করবে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে কি তামা, বক্সাইট, এইগুলো কিন্তু এইভাবে পড়তে থাকবে। আশা করি তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।